আমার ওনাকে চাই। উনি তো জানেন উনি ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। তাহলে উনি কেন ছেড়ে চলে গেলেন? উনিও কি বুঝিয়ে দিলেন সবাই চিরদিন পাশে থাকে না? হতেও পারে শখ। আয়ান তোমার ভালোর জন্যই এসব করেছে। আমার ভালো দিয়ে কি হবে সেই ভালোতে যদি ওনাকে না পাই? রুহি আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। এভাবেই কেটে গেল 3টি মাস। সেই দিনের পরে শখ আর কারোর সাথে কোনো কথা বলে না। চারিদিকে বিশ্বাসঘাতক দিয়ে ভরে গেছে। আবারও যদি কেউ ঠকিয়ে দিয়ে চলে যায়, এখন মানুষকে বিশ্বাস করতে খুব ভয় হয় শখের। চার দেয়ালের রুমে নিজেকে বন্দি করে ফেলেছে নিজেকে শখ। আজকাল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মাথা ঘুরে বমি বমি পায় শখের। নীলিমা চৌধুরী শখকে কিছু বলতে চায়, কিন্তু আব্রাহাম চৌধুরীর জন্য বলতে পারে না। শখ ঠিক করে নিয়েছে এই বাসায় থাকবে না, চলে যাবে। তার জন্য নীলিমা চৌধুরীর কাছে অনুমতি নেওয়ার জন্য রুমের কাছে আসতেই শুনতে পেল রুহি আপু আসছে। আম্মু আসবো? আরে শকমা, তাড়াতাড়ি ভেতরে আসো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। এটাই সুযোগ, তোমার বাবা বাসায় নেই। কি বলবে মা তুমি শখকে? আর শখ, তোমার হাতে ওটা কিসের কাগজ? ডিভোর্স পেপার। রুহি অবাক হয়ে বলল, ডিভোর্স পেপার? কার ডিভোর্স পেপার? তুমি এসব নিয়ে ঘুরছো কেন? আমি ঘুরছি না আপু। উনি চলে যাওয়ার 15 দিন পরে আমার নামে যে পার্সেলটা আসছিল এটাই সেটা। উনি আমার থেকে মুক্তি চায়, আমার মুখ কোনোদিন দেখতে চায় না। অনেকটা হলো অপেক্ষা, এবার আমি নিজের রাস্তা দেখতে চাই। আপু, আম্মু, আপনি অনুমতি দিলে আমি আজই চলে যেতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো। তোমাকে আমি নিজের মেয়ে মনে করি, ছেলের বউ না। তাই আমার মেয়ে যা ভালো মনে করবে তাই হবে। মা তুমি এসব কি বলছো? আর আয়ান ডিভোর্স পেপার পাঠিয়েছে? এটা অসম্ভব। আমি যদি মারাও যাই তাহলে বিশ্বাস করব না। ওই দেখি। রুহি শখের হাত থেকে ডিভোর্স পেপারটি নিয়ে দেখলো, সত্যি। রুহি নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। হঠাৎ করে শখের শরীরটা গুলিয়ে উঠলো। শখ দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর ফিরে এসে শখ যা শুনলো, খুশিতে শখের চোখ চিকচিক করে উঠলো। পরক্ষণেই মনে হলো তো আয়ান তো তার মুখ দেখতে চায় না, তাহলে সে আর এক মুহূর্তে এই বাসায় থাকবে না, এখনই চলে যাবে। রুহি তার মাকে বলছিল, মা তুমি জানো না আজকে আয়ান আসবে, তবুও শখকে যাওয়ার অনুমতি দিলে? যে করি হোক শখকে আটকাতে হবে, দুজনকে আবার এক করতে হবে। আমরা কেন ধরে রাখতে যাব? যার বউ সে ধরে এসে রাখবে। কষ্ট তার কম দিল না মেয়েটাকে। মা তুমি এসব কি বলছো? বললাম না ওকে ছেলের বউ হিসেবে না, একজন মা হিসেবে বলছে চলে যেতে। যে তার খারাপ সময় একা ফেলে চলে গেছে। এখন শখেরও উচিত নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়া। মা তুমি আয়ানকে ভুল বুঝছো, সত্যিটা জানতে পারলে সত্যি আফসোস করবে। বলেই রুহি চলে গেল। শখ তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে নিচে নেমে আসলো। নীলিমা চৌধুরী থেকে বিদায় নিয়ে দরজা খুলে সামনের দিকে এগোতে গিয়েও থেমে গেল। কলিং বেলে চাপ দেওয়ার আগেই দরজা খুলে যাওয়াতে আয়ান বেশ অবাক হলো। শখ আয়ানকে দেখে তাড়াতাড়ি করে নিজের মুখ লুকিয়ে ফেললো। এতে আয়ান বেশ বিরক্ত হলো, প্রকাশ করলো না। ইচ্ছে করছে শখকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু নিজের ইচ্ছেটা নিজের মনেই রেখে দিল। রুহি আপু, এই মেয়ে এখনো এই বাসায় কি করছে? কেন রেখেছো এখনো? পেছনে তাকিয়ে দেখলো শখ নেই। আর সমস্যা নেই ভাই, ও চলে গেছে আর আসবে না কোনোদিন। এবার তুই খুশি তো? আয়নের মনটাও খারাপ হয়ে গেল। সত্যি চলে গেল? ওইদিকে কোথায় যাচ্ছিস? তোর রুম উপরে, নাকি আবার চলে যাবি? আরে আর কোনো কথা না, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। শখ এক প্রকার দৌড়ে বেরিয়ে আসছে। প্রচন্ড খারাপ লাগছে, হাত পা কাঁপছে। কোন রকম একটা গাড়ি নিয়ে আহনাব সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিল। খুব কষ্ট হচ্ছে। কষ্টের অনুভূতিগুলো কেন কাউকে বোঝানো যায় না। এতদিন পরেও নিজের প্রিয় মানুষটাকে সামনে পেয়েও চোখের তৃষ্ণা মেটাতে পারলাম না। শখ আর কোনো কিছু ভাবতে পারছে না। কোন রকম আহনাব সাহেবের বাসায় আসলো। ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। ভরা সন্ধ্যাবেলায় মেয়েকে এভাবে আসতে দেখে আহনাব সাহেব বেশ ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি করে উঠে শখের কাছে আসলেন। আহনাব সাহেব কিছু বলতে যাবে, তার আগেই শখ আহনাব সাহেবের বুকে ঢলে পড়লেন। আহনাব সাহেব বেশ ভয় পেয়ে গেল। আব্রাহাম চৌধুরী কোনো ক্ষতি করলো না তো শখের? শখের যদি কিছু হয় তাহলে লাশ বানিয়ে
দিবে বলেই শখ শখ বলে ডাকতে শুরু করলো, কিন্তু শখের কোনো সারা শব্দই পাচ্ছে না। মুনতাহার আম্মু, দাঁড়িয়ে কি দেখছো? ডক্টরকে কল করো তাড়াতাড়ি। মুনতাহার আম্মু তাড়াতাড়ি করে ডক্টরকে কল করলো। শখকে কোনো রকম নিজের রুমে শুয়ে দিলেন আহনাব সাহেব ও তার স্ত্রী। মুনতাহার আব্বু শখের হাত পা তেল দিয়ে মালিশ করে দিচ্ছে, তবুও জ্ঞান ফিরছে না। একটু পরে ডক্টর এসে শখকে দেখে চিন্তিত হলো, তারপরে খুশি হয়ে আহনাব সাহেবকে বলল, কংগ্রাচুলেশন, আপনি নানু হতে চলেছেন। আপনার মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পরে জ্ঞান ফিরে আসবে। ভয় পাবার কিছু নেই, কিন্তু এই সময়ে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, কোনো অযত্ন চলবে না। ওনাকে একদম চিন্তামুক্ত রাখতে হবে। কিন্তু উনি তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রচুর চিন্তা করে। এভাবে চলতে থাকলে এর বাজে প্রভাব বাচ্চার উপরে এসে পড়বে। আহনাব সাহেব খুশি হয়ে বলল, সত্যি বলছেন ডক্টর? আমি নানু হব? আজ আমি পুরো এলাকায় মিষ্টি খাওয়াবো। আপনি একদম চিন্তা করবেন না, আজ থেকে কোনো অযত্ন হতে দেব না। আমি থাকতে আমার মেয়েকে আর কোনো চিন্তা করতে হবে না। বলেই ডক্টরের বিল মিটিয়ে দিয়ে ডক্টরকে এগিয়ে দিয়ে আসলো। এত খুশি হবার কিছু হয়নি। ও তোমার নিজের মেয়ে না। শুধু শুধু টাকা খরচ করে আমি মিষ্টি কেনার কি দরকার? টাকাগুলো নষ্ট হবে। আহনাব সাহেব চোখ গরম করে তাকালো মুনতাহার মায়ের দিকে। উনি মুখ ভেঙচি কেটে চলে গেল। আহনাব সাহেব শখের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। চাচ্ছ, আমার সন্তানের জন্য তোমার কোনো টাকা নষ্ট করতে হবে না। এমনিতেই আমার জন্য যা করেছো তোমরা, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি রে মা, এতটাই পর হয়ে গেছে, এখন আর আমাকে বাবা ডাকছিস না? খুব বেশি অন্যায় করে ফেলেছি, তার জন্য এত বড় শাস্তি দিচ্ছিস? আমাকে চাচ্চু বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি। আর একটা কথা শুনতে চাই না, রাহিলার কথায় কিছু মনে করবি না। আমি যতদিন বেঁচে আছি তোকে কোনো বিপদ স্পর্শ করতে পারবি না। একদম চিন্তা করবি না। এখন তুই একা না, তোর ভিতরে ছোট্ট একটা প্রাণ আছে। তুই কষ্ট পেলে সেও কষ্ট পাবে না। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বলেই উনি চলে গেলেন। আহনাব সাহেব চলে যাওয়ার সাথে সাথেই শখ পেটে হাত দিয়ে বলতে শুরু করলো, তোকে এক্ষুনি আসতে হলো? তোকে আমি রাখবো কই? তোর মা নিজেই অন্যের বাসায় থাকে, তুই আসলে তোকে আমি কোথায় রাখবো? কি খাওয়াবো আমার মতো যদি তোর কপাল হয়? ভাবতেই শখের চোখে পানি এসে ভরে গেল। আহনাব সাহেব খাবার নিয়ে এসে নিজের হাতে শখকে খাইয়ে দিয়ে চলে গেল। যাবার আগে শখকে চিন্তা করতে নিষেধ করে গেল। এই জন্যই শখ তার বাবাকে বেশি ভালোবাসে। যে কাজগুলো তার মায়ের করার কথা ছিল, তার বাবা মায়ের দায়িত্বগুলো নিজেই কতটা যত্ন সহকারে পালন করেছে। আয়ান নিজের রুমে বসে বসে বিড়বিড় করছে। আয়ান কি করছে তা দেখতে এসে রুহি বলল, জেগে আছিস যে, ঘুমাস না কেন? বউকে দেখার নেশা লাগছে। কতদিন দেখি না বলো তো আপু? তুই তোর মুখ দেখতেই চাস না, তাই জন্য চলে গেল। বাবা তার বউকে নিয়ে ঠিকই সংসার করছে, দুলাভাই তোমাকে নিয়ে সুখে সংসার করছে, আর আমি কপাল পোড়া 30টা বছর বউকে ছাড়া কাটিয়ে দিলাম। আয়ান, তোর মাথা খারাপ হয়ে গেছে? 30 বছর কই পাইলি? 3 মাস। তোমার কাছে 3 মাস হতে পারে আপু, আমার কাছে 30 বছরের সমান। আপু, আমি বউয়ের কাছে যাব, আমার বউ আমাকে এনে দাও। নাটক করিস না তো আয়ান। থাকতে পারবি না তাহলে ছেড়ে গেলি কেন? জানিস না মেয়েটা কতটা একা? তুই ছাড়া মেয়েটার কেউ ছিল না, তুইও ছেড়ে গিয়েছিলি মেয়েটাকে। বাচ্চা মেয়ে আর কতটা সহ্য করবে? যেতে তো আমাকে হতোই, আর সহ্য করতে হবে না। এখন আমার বউয়ের কাছে যেতে হবে। বউয়ের নেশা লাগছে। বউ এনে দিবে নাকি আমার বউ আমাকেই নিয়ে আসতে হবে? তোর বউ তুই নিয়ে আয়, আমি তোর বড় বোন হই। লজ্জা শরম করতে শিখ। বউয়ের কাছে যাব, এখানে লজ্জা শরমের কি আছে? তোর সাথে কথা বলাই বৃথা। হ্যাঁ, সবাই বউ নিয়ে সংসার করছে, আর আমি বউয়ের কাছে যেতে চাইলেই দোষ। আয়নের কথা রুহির কান পর্যন্ত পৌঁছালো না। এবার মনে হয় মরেই যাব, আর পারবো না, বউকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু বউ তো আমাকে এত সহজে মেনে নিবে না। আজ ঝগড়া করতে যাই।
বলেই আয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। শখের ঘুম আসছে না দেখে শখ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু ভালো লাগছে না, একটু ঘুমানোর চেষ্টা করা উচিত ভেবেই রুমে চলে আসলো শখ। শখ চলে আসতেই আয়ান ব্যালকনি দিয়ে শখের রুমে চলে আসলো। হঠাৎ কাউকে দেখতে পেয়ে শখ চিৎকার করতে যাবে তার আগেই আয়ান শক্ত করে শখের মুখ চেপে ধরে শক্ত করে শখকে জড়িয়ে ধরলো। আয়ানের মনে হচ্ছে বহু বছর পর তার দেহে আবারও প্রাণ ফিরে পেল। শখ নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছুটোছুটি শুরু করে দিল, কিন্তু আয়নের শক্তির সাথে না পেরে এক পর্যায়ে শান্ত হয়ে গেল শখ। আয়নের হাত হালকা হয়ে আসলো। শখ নিজের সবটুকু শক্তি দিয়ে আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনি তো আমার মুখ দেখতে চান না, তাহলে কেন আসছেন? চলে যান এক্ষুনি আমার বাসা থেকে, চলে যান। আমার বউ, আমার শ্বশুরবাড়ি, আমার যখন ইচ্ছে আসবো। আরে আপনি যাবেন নাকি সবাইকে ডাকবো? ডাকো। শখ সাথে সাথে চিৎকার করে আনব সাহেবকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আনব সাহেব রাহেলা বেগম আসলেন। শখ গিয়ে দরজা খুলে দিলেন। কি হয়েছে মা, তুমি এত উত্তেজিত হয়ে গেছিস কেন? বাবা, তুমি এই লোকটাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। আনব সাহেব আয়ানকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আয়ান বাবা, তুমি এত রাতে কোনো সমস্যা হয়েছে? আয়ান দুঃখী ভাব করে আহনাব সাহেবকে বলল, স্যার, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। আশা করব আপনি এর সঠিক বিচার করে দিবেন। শখ অবাক হয়ে তাকিয়ে আছে আয়ানের দিকে। কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো। তখনই আয়ান আহনাব সাহেবের হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল, দেখুন স্যার, আমি 3 মাসের জন্য একটা কাজে বাহিরে গিয়েছিলাম। শখ আমার সাথে যেতে যেতে চেয়েছিল, আমি নিয়ে যাই নাই। সেজন্য আমাকে বাহিরে যাওয়ার পরের দিন ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। এটা কি ঠিক বলেন? ছোট একটা ব্যাপার নিয়ে। শখ আয়ানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি সুন্দর করে মিথ্যে কথা বলে যাচ্ছে। এই, একদম বাজে কথা বলবেন না। আমি কোনো ডিভোর্স পেপার পাঠাই নাই, বরং আপনি 15 দিন পরে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছেন। প্রমাণ দেখাও। শখ রুমে গিয়ে পেপারটি এনে আয়ানের হাতে ধরিয়ে দিল। আয়ান বেশ অবাক হলো, শখ সত্যি কথা বলছে। দেখছেন কে আসল অপরাধী? বাবা, তুমি এর সঠিক বিচার করে দাও। আনাব সাহেব বোকা বনে গেল। আয়ান, বলছো কি বাবা? এটা তোমাদের ঠিক করে নেওয়া উচিত। বলেই চলে গেল ওনারা। আপনি মিথ্যে কথা বললেন কেন? আপনি আমাকে ঘুরতে নিয়ে যান নাই, সেজন্য আমি আপনাকে ছেড়ে দিব? তা নয় তো কি? কতদিন পরে বরকে কাছে পেয়েছো, মন ভরে আদর করবে। তা না করে আমাকে একা রেখে চলে আসলে। সবাই আপনার মতো স্বার্থপর না। শখ, চলে যান, আমাকে আমার মতো থাকতে দিন। তার মানে ডিভোর্স পেপারটা তুমি পাঠিয়েছো? বিশ্বাস করুন, আমি পাঠাইনি। তাহলে কে পাঠিয়েছে? আমি জানি না, আপনিও তো আমাকে পাঠিয়েছেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কেন পাঠাতে যাব? আমি না তোমার উপরে রাগ করে আছি? সেখানে ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না। চলে যান। আয়ান ঠোঁট এলিয়ে দিয়ে বলল, চুমু দাও, চলে যাচ্ছি। শখ চোখ বড় বড় করে রাগের চোখ নিয়ে তাকালো। আমি ডিভোর্স পেপার সাইন করে দিচ্ছি, নিয়ে চলে যান। এটাই নিতে আসছেন তো? একদম বাজে কথা বলবে না। খুব কথা হয়েছে না তোমার? বাজে কথা বললাম কোথায়? সত্যি কথাই বলছি, আমার কথা হবে না। তাহলে কার কথা হবে? চুপ করে তো থেকে ঠকে যাওয়া ছাড়া কিছুই পেলাম না। শখ, আপনি এখান থেকে চলে যান। আপনি আমার মুখ কি দেখতে চান না? আমি নিজেই আপনার মুখ দেখতে চাই না, ঘৃণা হয় আমার। এমন করে বলছো কেন? আমি তোমাকে সব কিছু বলবো। আমাকে ঘৃণা করো আর যাই করো, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে মেরে ফেলবো একদম। এত সুন্দর অভিনয় কোথায় থেকে শিখেছেন স্যার? আপনি জানতেন আমি কতটা অসহায়। আপনি ছাড়া দুনিয়ায় আমার আপন বলতে কেউ ছিল না। আমি আপনার পা আঁকড়ে ধরেও আপনাকে আটকাতে পারি নাই। পাগলের মতো কান্না করছিলাম। আমার করুণ অবস্থা দেখেও আপনার নিষ্ঠুর মনে এতটুকু গলে নাই। বেঈমানের মতো একা ফেলে চলে গেলেন। সেদিন আপনার ভালোবাসা কোথায় ছিল? আর আজ 3 মাস পরে কোনো খোঁজ খবর না নিয়ে বেঁচে আছি নাকি মরে গেছি জানার প্রয়োজন মনে করেন নাই। আপনিও প্রমাণ করে দিলেন স্যার, সবাই এক, সবাই বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক। আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখের কথাগুলোর উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই তার। সে সত্যি একটা বাজে অন্যায় করেছে, যার ক্ষমা কখনো হয় না। শখ যে ওর সাথে এখনো কথা বলছে, এটাই আয়ানের কাছে অনেক।
যখন আপনাকে আমার খুব করে দরকার ছিল, আপনাকে যখন খুব করে পাশে চেয়েছিলাম, তখন আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন স্যার। আমার এখন লোক দেখানো ভালোবাসা লাগবে না, আপনাকে আমার সহ্য হচ্ছে না, আপনি চলে যান। আয়ান অনুতপ্ত হয়ে বলল, আমাকে যা ইচ্ছে খুশি বলো। আমি জানি আমি অনেক অন্যায় করছি। তোমাকে তোমার খারাপ সময় একা ফেলে চলে গিয়েছিলাম, এর মাফ হয় না। তুমিও আমাকে মাফ করবে না। ঘৃণা করো কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমি সহ্য করতে পারি না। আপনি সহ্য করতে পারেন না, আর আমি প্রতিটা দিন রাত মাসের পর মাস সহ্য করছি। আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মাথা মোটা লোক একটা খালি হাতে আসছে বউয়ের রাগ ভাঙাতে। কিরে, তোর কি টাকার অভাব পড়েছে? তোর কাছে টাকা না থাকলে আমাকে বলতি, আমি অনাথ হতে পারি, কিন্তু একটা গোলাপ ফুল কেনার জন্য 20-30 টাকার সময় থাকে, এত সহজে মাফ করব মনে করতেছেন? যতটা কষ্ট পেয়েছি আগে সুদে আসলে মিটিয়ে দিব, তারপরে মাফ। আমি তো আপনাকে অনেক বিশ্বাস ভরসা করতাম, আপনিও সব কিছু ভেঙে দিলেন স্যার। ভাবতেই চোখের কোণে পানি আসলো। কোনো কথাই না বলেই আয়ান শখকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শখ রেগে আয়ানকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। ছাড়ুন আমাকে, একদম আমাকে স্পর্শ করবেন না। আপনি আমাকে স্পর্শ করলেও আমার ঘৃণা লাগে, আমি ঘৃণা করি আপনাকে। আমি তো ভালোবাসি। আমি আমার ভালোবাসা দিয়ে ঠিকই তোমার মন জয় করে নিব। বলেই শখের ঘাড়ে চুমু খেতে লাগলো। শখ সামনের দিকে ঘুরে আয়ানকে ধাক্কা দিতে যাবে, তার আগেই আয়ান শখকে শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। শখ ছোটাছুটি করে আয়ানের শক্তির সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে শখ শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর শখকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। নিজেও শখকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ছাড়ুন আমাকে, বাজে লোক একটা। আপনি এক্ষুনি যদি চলে না যান, তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। ডেকে কি বলবে? বলবো আমিও সেটাই জানতে চাচ্ছি। বলবো আপনি আমাকে বিরক্ত করছেন। আচ্ছা বলো, আমি কি সবাইকে ডেকে দিতে সাহায্য করব? সবাইকে বলবে কিন্তু আমার বর আমাকে অনেক আদর করে দিয়েছে, কিন্তু তাতে আমার মন ভরে নাই। আরও আদর করতে বলছি, সে আদর করে দিচ্ছে না। তাই চুপ করুন অসভ্য লোক, আর একটা বাজে কথা বলবেন না। আপনার যদি লজ্জা থাকে তাহলে এক্ষুনি চলে যান। বউয়ের কাছে কিসের লজ্জা? বলেই শখের ঠোঁটে হালকা করে চুমু খেল। ছাড়ুন আমাকে, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। তোমার যাওয়া লাগবে না, আমি চলে যাব একটু পরে। আমাকে একটু ঘুমাতে দাও। অনেক দিন ঘুমাই না শান্তিতে। তো আমি কি করব? আমি কি আপনাকে ধরে রাখছি? চলে যাচ্ছেন না কেন? বেহারার মতো পড়ে আছেন কেন? তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে শান্তি পাই না। রাগ করো না, একটু পরে চলে যাব, আর বলতে হবে না। বলেই শখকে নিজের সাথে মিলিয়ে নিল। পেটে হাত দেবেন না। কেন? পেটে হাত দিলে কি হবে? এত কৈফিয়ত আমি আপনাকে দিব না, অসহ্য লোক একটা। আয়ান আর কোনো কথা না বলেই চোখ বন্ধ করে নিল। সারা রাজ্যের ঘুম তার চোখে এসে ধরা দিয়েছে। কতগুলো দিন সে ঘুমায় নাই। আল্লাহ আমাকে এতগুলো শক্তি দাও, আর হাতিটাকে সরিয়ে দেওয়ার তৌফিক দান করো। বিড়বিড় করতে করতে শখ ঘুমিয়ে গেল। সেও তো না হয় একটু শান্তির ঘুমের অপেক্ষায় ছিল। পরের দিন সকালবেলা শখের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলো আয়ান নেই। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই। সত্যি কি উনি চলে গেল? মনটাই খারাপ হয়ে গেল শখের। শখ ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে চলে আসলো। দুবার খাবার মুখে দিতেই শখের গাটা কেমন গুলিয়ে উঠলো। দৌড়ে গিয়ে বেশিনি বমি করে দিল। বেঁচে থাকতে তোর বাবা মা জ্বালিয়েছে, এখন তুই একটা হইছিস কালনাগিনী। আমাদের সারাদিন জ্বালিয়ে মারিস। তুই যেমন কালনাগিনী, তোর বাচ্চাও একটা কালসাপ হবে। জন্ম দেওয়ার আগেই মেরে ফেল, যাতে দুনিয়া এসে কারো জীবন নষ্ট না করে দেয়। কথাগুলো শখের বুকে গিয়ে আঘাত করলো। ভেতরটা ছাড়কার হয়ে যাচ্ছে। সে নিজেও একজন মা হয়ে কি করে বলে আমার সন্তানকে মেরে ফেলতে? কথাটা বলতে একবারও বুক কাঁপলো না। এই মাকে তো আমি চিনি না, মানুষ কিভাবে এতটা বদলে যায়? আহনাফ সাহেব বাজার নিয়ে বাসায় ফিরে রাহেলা বেগমের কথা শুনে ফেলে তার ইচ্ছে করছে রাহেলা বেগমকে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিতে। পাশে মেয়ে জামাই আছে, সেজন্য ও রক্তিম চোখে তাকিয়ে আছে রাহেলা বেগমের দিকে। মুনতাহা রেগে তার মাকে বলল, ছি মা, তুমি আর কতটা নিচে নামবে? তুমি মা হয়ে কি করে শোককে এসব কথা বললে? তোমার একবারও বুক কাঁপলো না?
তুমি না শখকে কতটা ভালোবাসতে? তোমার সেই ভালোবাসা কোথায় গেল মা? তুমি এতটা বদলে কি করে গেলে? রাহেলা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখকে কষ্ট দিতে গিয়ে কত বড় কথা বলে ফেলেছে। কোনো শত্রু এমন কথা বলে না। শখ এখনো বেসিং এর কাছে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।